আসসালামু আলাইকুম, হ্যালো ডিয়ার ভিউয়ার্স। আমি ফাইজুল ইসলাম ফয়সাল, মেডিটেটর বিডির পক্ষ থেকে আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই ভিডিওতে কথা বলবো এন্ডোক্রাইন সার্জারির খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে থাইরয়েড। তো থাইরয়েডের অলরেডি ফার্স্ট ভিডিওতে আমরা হচ্ছে ইনভেস্টিগেশনস এবং হচ্ছে থাইরয়েড ক্লোসাল ডাক্ট সিস্ট থেকে কিভাবে থাইরয়েড সোয়েলিং আলাদা করবো এগুলো নিয়ে আলোচনা করেছি এবং নর্মাল অ্যানাটমি ফিজিওলজি নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা কথা বলবো থাইরয়েড এনলার্জমেন্ট এবং কিভাবে ন্যাচারাল হিস্ট্রি অফ গয়টার ফর্মেশন সেই জিনিসগুলো আলোচনা করবো। তো চলুন শুরু করি। সো প্রথমেই যেটা দেখতেছেন থাইরয়েড এনলার্জমেন্ট, এটা কিন্তু রিটেনের একটা কোশ্চেন যে থাইরয়েড এনলার্জমেন্ট ক্লাসিফিকেশন করতে বলে। দিস ইজ আ কোশ্চেন ফ্রম ফর রিটেন ক্লাসিফিকেশন অফ থাইরয়েড সোয়েলিং। আমরা এটা পড়বো, তার আগে উপরে যে টার্মগুলো আছে এগুলো একটু পড়ি। গয়টার কি জিনিস? গয়টার মানে হচ্ছে থ্রোট। ইট ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য জেনারেলাইজড এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে? আর ডিসক্রিট সোয়েলিং মানে শুধুমাত্র একটা সোয়েলিং, যেটাকে আমরা বলি সলিটারি সোয়েলিং। এটা যাই হোক, এখানে লাইনগুলো জাস্ট একটু ইম্পর্টেন্ট। এখন আমরা চলেন ক্লাসিফিকেশন অফ থাইরয়েড সোয়েলিং একটু দেখি। সো ক্লাসিফিকেশন আমরা কি দেখতেছি? সিম্পল গয়টার, ইউথাইরয়েড, টক্সিক, নিওপ্লাস্টিক, ইনফ্লামেটরি। ঠিক আছে? তো সিম্পল গয়টারের মধ্যে দুই ধরনের হতে পারে, ডিফিউজ বা হচ্ছে মাল্টিনোডুলার গয়টার। টক্সিকও আপনার ডিফিউজ বা মাল্টিনোডুলার গয়টার, আর একটা টক্সিক অ্যাডিনোমা, এটা এক্সট্রা যুক্ত হচ্ছে। নিওপ্লাস্টিকের মধ্যে বিনাইল ম্যালিগন্যান্ট জানেনি। আর ইনফ্লামেটরি কি কি আছে? যেমন অটো ইমিউনের মধ্যে হাসিমোটো থাইরয়েডাইটিস, ক্রনিক লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিস, তারপর হচ্ছে হাসিমোটো থাইরয়েডাইটিস, তারপর হচ্ছে ইনফেক্টিভের মধ্যে সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস। ঠিক আছে? এরকম যেগুলো বলছি, এরকম কয়েকটা নাম জাস্ট মুখস্থ করে রাখেন, এগুলো আপনার পরীক্ষায় লিখলেই হবে, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আর এখানে যে কথাগুলো বলা আছে যে ডিফিউজ হাইপারপ্লাস্টিক, এটা হচ্ছে আর্লি স্টেজ অফ সিম্পল গয়টার ফর্মেশন, আর্লি স্টেজ, যেটা কিনা রিভার্সিবল। ঠিক আছে? তো ফিজিওলজিক্যাল কজ বা হচ্ছে পিভার্টাল, তারপর প্রেগনেন্সি, এগুলোর সময় হচ্ছে মেটাবলিক ডিমান্ড অনেক হাই থাকে। তো সেই সময় আপনার বেশি বেশি টিএসএস সিক্রেশন হয়। আর এই বেশি বেশি টিএসএস গুলো তখন হচ্ছে বেশি বেশি আপনাদের T3 T4 হরমোন সিক্রেশন করে। বিকজ এখানে প্রেগনেন্সির সময় মেয়েদের যে ইস্ট্রোজেন, এই ইস্ট্রোজেনের রিসিপ্টর থাকে থাইরয়েড গ্ল্যান্ডে, সো যার ফলে এই টিএসএস গুলা বেশি বেশি আপনার থাইরয়েড হরমোন সিনথেসিসের জন্য হেল্প করতেছে এখানে। সো এটা কিন্তু রিভার্সিবল, যখন টিএসএস এর সিক্রেশনটা কমে যাবে তখন এটা আবার ভালো হয়ে যাবে। সো এই জন্যই ডিফিউজ হাইপারপ্লাস্টিকে আমরা দেখেন ফিজিওলজিক্যাল, পিভার্টাল, তারপর হচ্ছে প্রেগনেন্সি, এই কজগুলো পাচ্ছি। এগুলো আমরা ইন ডিটেলস ভিতরে কথাবার্তা আছে, এখন পড়বো আমরা। সো গাইজ, খুব সুন্দর করে এই যে ফিগারটা আমি আঁকলাম, একটা ফিগারের মধ্যে আমি হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি অফ সিম্পল গয়টারটা খুব সহজে আপনাদেরকে এখন শিখিয়ে দিব। সো দেখেন গয়টার কিভাবে হয়, এই জিনিসটা নিয়ে আমাদের সবার অনেক কনফিউশন, কিন্তু আজকের এই ভিডিওর পরে আপনারা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে গয়টারটা কেন হচ্ছে, এবং এই টার্মগুলো আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে? তো প্রথমেই আসেন যে হচ্ছে গয়টার। গয়টার অর্থটার নাম কি একটু আগে বললাম, যে গয়টার মানে হচ্ছে থ্রোট, অ্যান্ড ইট ইজ ইউজ টু ডেসক্রাইব জেনারেলাইজড এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এই যে থাইরয়েড গ্ল্যান্ডে এনলার্জমেন্টটা হয়েছে, তো সেটার ন্যাচারাল হিস্ট্রিটা দেখেন শুরুতে কি হচ্ছে। প্রথমেই আসা যাক, এই যে এনলার্জমেন্ট হচ্ছে, থাইরয়েড এনলার্জমেন্ট, এই যে আপনার থাইরয়েড গ্ল্যান্ডে যে গ্রোথটা হচ্ছে, এই গ্রোথের জন্য দায়ী হচ্ছে দুইটা জিনিস। অর্থাৎ এই গ্রোথের স্টিমুলেশন দেয় হচ্ছে আপনার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর হচ্ছে অটো অ্যান্টিবডি, যেমন কিছু ইমিউনোগ্লোবিউলিনও আপনার এই স্টিমুলেশনটা দিতে পারে এই গ্রোথের জন্য। তাহলে এইটা হচ্ছে আমার মেইন থিম, এক নম্বর থিম, এটা আপনি মাথায় রাখেন যে এই থাইরয়েড গ্ল্যান্ডে গ্রোথটা করতেছে কে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অথবা আপনার হচ্ছে অ্যান্টিবডি, যেমন ইমিউনোগ্লোবিউলিন। এখানে নট T3, নট T4, এগুলা কিন্তু ডিরেক্ট এখানে এর গ্রোথ বাড়াচ্ছে না। এই গ্রোথ বাড়াচ্ছে টিএসএস আর হচ্ছে অ্যান্টিবডি, এই দুইটা কথা মাথায় রাখেন, তারপরে দেখেন পুরো জিনিসটা এখন একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন, যদি নাম্বার ওয়ান কজ পিটুইটারি অ্যাডিনোমা হয়, তাহলে পিটুইটারি অ্যাডিনোমা, পিটুইটারি গ্ল্যান্ডে যদি টিউমার হয়, সেখান থেকে এক্সেস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন প্রোডাকশন হবে, যেগুলা আপনার থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেশন দিয়ে থাইরয়েড গ্রোথ বাড়াবে। তাহলে এটা একটা মেকানিজম আমরা এখান থেকে শিখলাম, পিটুইটারি অ্যাডিনোমা দিয়ে আপনার হচ্ছে প্রাইমারি হাইপারথাইরয়েডিজমে যেটা হয় আর কি, সরি সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজমে যেটা হয়। তারপরে আসেন আপনার আর কি কারণে এই টিএসএস, আপনার লেভেল টিএসএস হরমোনের সিক্রেশন অনেক বেশি হবে সেটা আমরা দেখব। একটা হচ্ছে পিটুইটারি টিউমার, পিটুইটারি অ্যাডিনোমা, অথবা যদি আপনার ব্লাডে লো লেভেল অফ থাইরয়েড হরমোন যদি হয়, T3 T4 যদি ব্লাডে কম থাকে, সেটাও কিন্তু আপনার এই পিটুইটারিকে পজিটিভ ফিডব্যাক দিবে, যার ফলে বেশি বেশি টিএসএস হরমোন সিক্রেশন হবে। এখন আপনার ব্লাডে লো লেভেল অফ T3 T4 কখন হবে সেই জিনিসটা আপনি চিন্তা করেন। আপনার বডিতে থাইরয়েড হরমোন সিনথেসিস যদি কম হয়, তাহলেই তো ব্লাডে T3 T4 কম হবে। তো কি কি কারণে আপনার T3 T4 এর সিনথেসিস হচ্ছে না? নাম্বার ওয়ান, যদি আয়োডিন ডেফিসিয়েন্সি হয়। আয়োডিন হচ্ছে কাঁচামাল, থাইরয়েড হরমোন সিনথেসিসের কাঁচামাল, র ম্যাটেরিয়াল। সো আয়োডিনে যদি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আপনার থাইরয়েড হরমোন সিনথেসিস হবে না। এখন আয়োডিন ডেফিসিয়েন্সি কোথায় কোথায় হতে পারে? আমাদের এন্ডেমিক এরিয়া আছে কিছু, আমরা কিছু এন্ডেমিক এরিয়ার নাম জানি। যেমন সাধারণত যেগুলো হিলি এরিয়া, সেগুলো হচ্ছে এন্ডেমিক এরিয়া, যেখানে হচ্ছে আপনার আয়োডিন ডেফিসিয়েন্সি হয়।
ঠিক আছে, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে নর্থ বেঙ্গল। তো বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে আপনার নর্থ বেঙ্গল, এটা হচ্ছে আমাদের এন্ডেমিক এরিয়া। তাহলে আয়োডিন ডেফিসিয়েন্সি একটা গেল। তারপরের পয়েন্টটা হচ্ছে ডিজ হরমোনোজেনেসিস। ঠিক আছে, ডিজ হরমোনোজেনেসিস অর্থাৎ এ লো ইনটেক অফ আয়োডিন এনকারেজেস গোয়াইটার ফর্মেশন ইন দোজ উইথ আ মেটাবলিক প্রিডিসপোজিশন। যাদের এই ডিজ হরমোনোজেনেসিস আছে, অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রি একটা থাকতে পারে, জেনেটিক প্রিডিসপোজিশন, ফ্যামিলি হিস্ট্রি, যাদের হরমোন তৈরি হচ্ছে কম। ঠিক আছে, গেল এটা। তারপর হচ্ছে গয়েট্রোজেন্স কিছু খাবার, যেমন এখানে দেওয়া আছে ক্যাবেজ। ঠিক আছে, তো এই খাবারগুলো কিভাবে আপনার T3 T4 লেভেল কমায় সেটা এখন আমি বলবো। এই গয়ট্রোজেন্স গুলো হচ্ছে এদের মধ্যে কিছু থায়োসায়ানাইড থাকে এবং আপনার এখানে কিছু প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড অ্যান্ড অ্যান্টি থাইরয়েড ড্রাগের মতো কিছু কম্পোনেন্টস থাকে, যেগুলো হচ্ছে আমাদের থাইরয়েড লেভেলটা কমিয়ে দিচ্ছে। থাইরয়েড হরমোন সিনথেসিসের কতগুলো ধাপ আছে আমরা পড়েছিলাম, যেমন আয়োডিন ট্র্যাপ করা হয়, তারপর হচ্ছে বাইন্ড করা হয় থাইরোগ্লোবিউলিনের সাথে, অক্সিডেশনের পরে থাইরোগ্লোবিউলিনের সাথে বাইন্ড করা হয়, তারপরে কাপলিং করা হয়। একদম ফার্স্ট ভিডিওতে আমি সেগুলো পড়ায় আসছি, তাই না? তো সেই স্টেপগুলোতে এই অ্যান্টি থাইরয়েড হরমোনের মতো, মানে অ্যান্টি থাইরয়েড ড্রাগগুলো কি করে সেই স্টেপগুলোতে ব্লক করে দেয়, যার ফলে থাইরয়েড হরমোন সিনথেসিস হয় না। এই গয়ট্রোজেন্স ফুডগুলোর মধ্যে আপনার সেই অ্যান্টি থাইরয়েড কম্পোনেন্টস গুলো আছে, যেগুলো হচ্ছে আমাদের এই থাইরয়েড হরমোন সিনথেসিসকে ইম্পেয়ার্ড করলে আপনার T3 T4 লেভেল কমে যাবে। তাহলে এই জিনিসগুলো বুঝতে পারছে কিনা? তাই T3 T4 লেভেল যখন কমে যাবে, থাইরয়েড হরমোন যদি আমাদের ব্লাড লেভেলে কমে যায়, তখন সেটা পজিটিভ ফিডব্যাক দিচ্ছে পিটিউটারিকে, যার ফলে বেশি বেশি থাইরয়েড হরমোন স্টিমুলেটিং হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেশন হচ্ছে, টিএসএস সিক্রেশন হচ্ছে। এছাড়া আর কি কি কারণে টিএসএস হরমোন বেশি সিক্রেশন হবে? যদি বডিতে কোনো স্ট্রেসফুল কন্ডিশন, যেমন প্রেগনেন্সির সময় বা মেটাবলিক ডিমান্ড যদি অনেক হাই থাকে। নর্মালি আমাদের থাইরয়েড হরমোন এগুলো কি করে? বডিতে মেটাবলিজম বাড়ায়। তো আপনার বডিতে ডিউরিং প্রেগনেন্সি মেটাবলিক ডিমান্ড বেশি থাকে, পিউবার্টির সময় মেটাবলিক ডিমান্ড বেশি থাকে। ঠিক আছে, চাইল্ডহুডের সময় মেটাবলিক ডিমান্ড বেশি থাকে। তো সেই সময়ে আপনার যখন মেটাবলিক ডিমান্ড বেশি থাকবে, তখন আমাদের চাবো যে থাইরয়েড হরমোন বেশি বেশি তৈরি হোক। এটার জন্য বেশি বেশি আমি পিটুইটারিকে সিগন্যাল দিব, পজিটিভ সিগন্যাল, যে আপনি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেশি বেশি সিক্রেশন করেন। তো সে কি করবে? তখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেশি বেশি সিক্রেশন করবে। আলটিমেটলি এগুলো আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে তখন বেশি কাজ করাবে। ঠিক আছে, তো থাইরয়েড গ্ল্যান্ডকে যখন বেশি কাজ করাবে, তখন তার গ্রোথ বাড়তে হবে। একটা জিনিস চিন্তা করেন, আপনাকে যখন 10 কেজির জায়গায় 20 কেজি বোঝা দিচ্ছি, তখন অবশ্যই আপনাকে সেরকম শক্তিবান বানাইতে হবে, না হলে আপনি সেই 20 কেজির বোঝা নিতে পারবেন না। তো যখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেশি বেশি এই থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেশন দিচ্ছে, তখন থাইরয়েড গ্ল্যান্ড আস্তে আস্তে বড় হচ্ছে। তার যেহেতু কাজ বাড়াইতে হবে, সে সাইজে বড় হইতে হবে, সে তখন গ্রোথ বাড়তেছে তার। ঠিক আছে, তো এই যে গ্রোথটা বাড়তেছে, দিস ইজ থাইরয়েড এনলার্জমেন্ট। এখানে থাইরয়েড এনলার্জমেন্ট কেন হয়েছে? দুইটা কারণ। সেটা হচ্ছে, হয় পিটুইটারি অ্যাডিনোমার কারণে টিএসএস এর লেভেল বাড়তেছে, অথবা ব্লাডে T3 T4 লেভেল কম, যার কারণে আপনার টিএসএস এর ভিতরে পজিটিভ ফিডব্যাক আসতেছে, সো টিএসএস হরমোন সিক্রেশন বাড়তেছে। সো দিস টু ইজ দ্য মেইন কজ, তাই না? এটা বেলি ল্যাবের 805 নম্বর পেজে খুব সুন্দর করে দেওয়া আছে। এবার আসেন, আমরা শিখলাম যে কিভাবে এই গ্রোথটা হচ্ছে। এখন আমরা শিখবো ন্যাচারাল হিস্ট্রি অফ সিম্পল গয়টার। এই যে গয়টার মানে কি? যে থাইরয়েড এনলার্জমেন্ট, অর্থাৎ আপনার এখানে থাইরয়েড এনলার্জমেন্ট হইলো, থাইরয়েড enlarge, যেটাকে আমরা বলতেছি goiter, রাইট? দিস ইজ goiter। এখন আমার এই ন্যাচারাল হিস্ট্রি, অর্থাৎ এই গয়টার থেকে কি কি ধরনের জিনিস হতে পারে, সেই জিনিসটা এখন আপনাদেরকে দেখাবো। নাম্বার ওয়ান, যেটা বলতেছিলাম, যে টিএসএস যেরকম আপনার এটা গ্রোথকে স্টিমুলেশন করতে পারে, ঠিক তেমনি ইমিউনোগ্লোবিউলিনও, অর্থাৎ অ্যান্টিবডিও এটা গ্রোথকে স্টিমুলেশন করতে পারে। যেমন গ্রেভস ডিজিজে আমরা জানি যে টিএসএস কিন্তু সেখানে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেশন দেয় না, সেখানে অটো অ্যান্টিবডিগুলো স্টিমুলেশন দেয়। অর্থাৎ সেখানে কিছু অটো অ্যান্টিবডি তৈরি হয়, যেগুলো থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেশন দিয়ে বেশি বেশি থাইরয়েড হরমোন তৈরি করে। গ্রেভস ডিজিজে আমরা এটা জানি, তাই না? অটো অ্যান্টিবডিগুলো তৈরি হয়। সো দুইটার ক্ষেত্রেই কিন্তু আমাদের এরকম কি হবে? থাইরয়েড গ্ল্যান্ডে গ্রোথ হবে, ডিফিউজ এনলার্জমেন্ট, যেটা কিন্তু আমরা গ্রেভস ডিজিজও পড়ি, তাই না? এখন আসেন, আমরা সবাই শুনে থাকি যে ডিফিউজ একটা কথা, আবার নোডুলার একটা কথা। এই জিনিসগুলো মানে কি, কেন এরকম হচ্ছে, সেই জিনিসটার ব্যাখ্যা এখন আপনাদেরকে দেখাবো। জাস্ট ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, তাহলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আপনারা এতটুকু বুঝছেন কিনা দেখেন, এতটুকু ক্লিয়ার কিনা, তারপর আমরা নেক্সট ধাপে যাচ্ছি। ওকে ফাইন, তাহলে এখন ন্যাচারাল হিস্ট্রি শুরু করবো। ন্যাচারাল হিস্ট্রি ফার্স্ট আপনার কি হতে পারে? প্রথমেই ডিফিউজ হাইপারপ্লাস্টিক এনলার্জমেন্ট হবে। এটা কিরকম? যখন আপনার এই যে ডিউরিং দ্য স্ট্রেস, দেন হচ্ছে মেটাবলিক ডিমান্ড যখন হাই, যেমন হচ্ছে পিউবার্টি, তারপর হচ্ছে প্রেগনেন্সি, ঠিক আছে, এই স্টেজ গুলোর সময় আপনার থাইরয়েড গ্ল্যান্ডের উপরে একটা পারসিস্টেন্ট স্টিমুলেশন থাকবে।
ঠিক আছে, ধরেন প্রেগনেন্সির যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা পুরো পিরিয়ড জুড়ে একটা পারসিস্টেন্ট স্টিমুলেশন থাকবে কোথায়, থাইরয়েড গ্ল্যান্ডের উপরে। তাহলে পারসিস্টেন্ট স্টিমুলেশন যখন আপনি দিবেন, তখন এই যে থাইরয়েড গ্ল্যান্ডের ফলিকল যেগুলো আছে, এগুলো ইউনিফর্মলি এনলার্জড হবে, ইউনিফর্মলি এনলার্জড হবে, কোথাও কোনো ছোট বড় হবে না। পারসিস্টেন্টলি যেহেতু আপনি স্টিমুলেশন দিচ্ছেন, সবাই ইউনিফর্মলি এনলার্জড হবে এবং সবাই তখন অ্যাক্টিভ থাকবে, সবাই অ্যাক্টিভ থাকবে। আপনার বডির ডিমান্ড খুব হাই, আপনার সবাইকে অ্যাক্টিভ রাখতে হচ্ছে, কাউকে বসায় রাখতে পারবেন না এখানে। সো সবাই এখানে অ্যাক্টিভ থাকবে, সবাই আয়োডিন আপটেক করবে। দেখেন প্রত্যেকে আয়োডিন আপটেক করতেছে, সবাই ইউনিফর্মলি এনলার্জমেন্ট হচ্ছে এবং সবাই আয়োডিন আপটেক করার কারণে সবাই এখানে থাইরয়েড হরমোন সিনথেসিসে হেল্প করবে, রাইট? ঠিক প্রেগনেন্সি পিরিয়ডটা যখন চলে যাবে, তখন আবার এই স্টিমুলেশনটা আপনার ফল অফ করবে, নিজে নিজে স্টিমুলেশনটা কমে যাবে। স্টিমুলেশন যখন কমে যাবে, তখন আবার এরা আগের জায়গায় চলে আসবে, অর্থাৎ আগে এখন এই যে ডিফিউজ এনলার্জমেন্ট হলো, সেখান থেকে সে আবার ইউথাইরয়েড স্টেটে চলে আসবে। সো দিস ইজ রিভার্সিবল এবং এটা ফিজিওলজিক্যাল, ঠিক আছে? দিস ইজ ডিফিউজ হাইপারপ্লাস্টিক। ডিফিউজ মানে কি, যে একদম সবাই ইউনিফর্মলি ডিফিউজলি, আর হাইপারপ্লাসিয়া মানে কি এনলার্জমেন্ট হচ্ছে। ক্লিয়ার? বুঝা গেছে? সেলুলার পলিফারেশন, হাইপারপ্লাসিয়া সেলুলার পলিফারেশন হচ্ছে, ডিফিউজ এনলার্জমেন্ট হচ্ছে সেলুলার পলিফারেশন, ঠিক আছে, হাইপারপ্লাসিয়া। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে পারসিস্টেন্ট স্টিমুলেশনের কারণে আপনার এই যে ডিফিউজ হাইপারপ্লাসিয়াটা ডেভেলপ করতেছে এবং এটা হচ্ছে আর্লি স্টেজ, আর্লি স্টেজ। এরপরে আপনার কি হবে, আরেকটা পয়েন্ট হচ্ছে নোডিউলার গয়টার। যখন নোডিউলার গয়টারটা কিভাবে ফর্মেশন হচ্ছে, এটা খুব ইজিলি এখন আপনাদেরকে বুঝিয়ে দিব। ফ্লাকচুয়েটিং স্টিমুলেশন যদি হয়, ফ্লাকচুয়েটিং স্টিমুলেশন কিরকম, এই যে ফ্লাকচুয়েটিং স্টিমুলেশন, আপনি কাউকে ভালো স্টিমুলেশন দিচ্ছেন, আবার কাউকে স্টিমুলেশন দিচ্ছেন না, এটা ফ্লাকচুয়েটিং স্টিমুলেশন দিচ্ছেন, পারসিস্টেন্ট না, ঠিক আছে? অর্থাৎ আপনি সমানভাবে সবাইকে স্টিমুলেশন দিচ্ছেন না। তো যার ফলে যেটা হবে, যেমন ধরেন আপনি যখন এই ফলিকলটাকে স্টিমুলেশন দিচ্ছেন, এই ফলিকলটা সুন্দর মতো এরকম এনলার্জমেন্ট হইলো, অ্যাক্টিভ একটা ফলিকল তৈরি হইলো, কিন্তু কতটুকু পরে আপনার আবার স্টিমুলেশনটা বন্ধ করে দিলেন, ঠিক আছে? পারসিস্টেন্ট না, বললাম না কি পারসিস্টেন্ট না, থোকা থোকা। অর্থাৎ প্রথমে দেখুন স্টিমুলেশন দিচ্ছেন, তখন সেটা অ্যাক্টিভ হয়েছে, একটু পর আবার স্টিমুলেশনটা বন্ধ হয়ে গেল, তখন কি হবে, এই যে অ্যাক্টিভ ফলিকল যেটা তৈরি হইলো, এটা তখন মানে যখন স্টিমুলেশন পায়, তখন এটা মোর ভাস্কুলার হয় এবং হাইপারপ্লাসিয়া হয় এখানে, ঠিক আছে? কারণ কি, যখন যত বেশি মাস হবে, একটা গ্রোথ হবে, তখন সেখানে নতুন নতুন টিস্যু তৈরি হচ্ছে, সেই টিস্যু সাপ্লাই এর জন্য আমার তখন ভাস্কুলারিটিও বেশি থাকতে হবে, না হলে সেই টিস্যু সাপ্লাই দিবে কোত্থেকে? এই যে গ্রোথটা হইলো, এটা সাপ্লাই দিতে হবে না, সো ভাস্কুলারিটি বাড়ে, হাইপারপ্লাসিয়া হয়। সো অ্যাক্টিভ ফলিকুলার ভাস্কুলারিটি বেশি থাকে, হাইপারপ্লাসিয়া হয়। যখনই আপনি টিএসসি স্টিমুলেশনটা বন্ধ করে দিলেন, তখন সেটা কি হলো, ভিতরের দিকে আস্তে আস্তে নেক্রোসিস হওয়া শুরু করলো, মানে পচে যাওয়া শুরু করলো। ফ্লাকচুয়েটিং স্টিমুলাস দিচ্ছে এখানে আমি, নট পারসিস্টিং, ঠিক আছে? সো তখন কি হলো, ভিতরে নেক্রোসিস হইলো, নেক্রোসিস হয়, এই যে নেক্রোজ যে ফলিকল গুলো, এগুলো পরবর্তীতে আস্তে আস্তে সবগুলো একসাথে জমে যায়, একসাথে মিলে, একটা একটার সাথে মিলে কোয়ালিসিস হয়, যার ফলে সবগুলো মিলে কলয়েড তৈরি করে। আমরা এগুলোকে বলি কলয়েড। কি বলি? কলয়েড। দেখেন এই যে সবগুলো পচা ফলিকল গুলো একসাথে মিলে কলয়েড তৈরি করছে, যেগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ ফলিকল, এগুলোকে আমরা বলতেছি ইনঅ্যাক্টিভ ফলিকল, এবং এটা হচ্ছে আয়োডিন ফ্রি, এগুলোর মধ্যে কোনো আয়োডিন নাই, ঠিক আছে? ইনঅ্যাক্টিভ ফলিকল, আয়োডিন ফ্রি, কলয়েড। তার মানে এই যে আপনার গ্ল্যান্ডটা দেখতেছি, এটাতে আমরা কিছু অ্যাক্টিভ ফলিকল দেখতেছি, কিছু ইনঅ্যাক্টিভ ফলিকল দেখতেছি। আলটিমেটলি আপনার যেটা হবে, যে পুরো থাইরয়েড গ্ল্যান্ডটা এরকম নোডুলার শেপ হয়ে যাবে, যদি মাল্টিনোডুলার গয়টার হয়। আর যদি একটা নোডিউল হয়, তাহলে একটা হলো, সমস্যা নেই, সলিটারি নোডিউল, ঠিক আছে? তাহলে এইভাবে কি হচ্ছে, আপনার নোডিউলার গয়টার ফর্মেশন হচ্ছে, একটা নোডিউল তৈরি হবে, কলয়েড। এই যে কলয়েডটা ফর্মেশন হলো, এটা হচ্ছে আয়োডিন ফ্রি, ঠিক আছে? এই যে কলয়েডটা ফর্মেশন হলো, ইনঅ্যাক্টিভ ফলিকল দিস ইজ। সো এটা হচ্ছে নোডুলার গয়টার। এই নোডুলার গয়টারটা আপনার কখন হবে? লেট স্টেজের দিকে, লেট স্টেজ। তাহলে আর্লি স্টেজে ডিফিউজ হাইপারপ্লাসিয়া, পরবর্তীতে লেট স্টেজে গিয়ে আপনার এই নোডুলার গয়টার ফর্মেশন হচ্ছে, যখন এটা কন্টিনিউয়াল রিপিটেশন অফ দিস প্রসেস, অর্থাৎ এই যে ফ্ল্যাকচুয়েটিং স্টিমুলেশন হচ্ছে, এটা যখন কন্টিনিউয়াল রিপিটেশন হবে, ঠিক আছে? অর্থাৎ এই স্টিমুলেশন দিল, আবার একটু পরে নাই, আবার একটু পরে আসলো, এরকম ফ্ল্যাকচুয়েটিং স্টিমুলেশনের কারণে, ঠিক আছে, কম বেশির কারণে আপনার এই যখন কন্টিনিউয়াল রিপিটেশন হবে, তখনই এই নেক্রোসিস হবে, পচে যাবে, যার ফলে এগুলো হচ্ছে কোয়ালিসিস হয়ে পরবর্তীতে কলয়েড ফর্মেশন হবে, ইনঅ্যাক্টিভ ফলিকলস তৈরি হবে। সো আয়োডিন ফ্রি কলয়েড ফলিকলস, এখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দুইটাই থাকে। এটা হচ্ছে মাল্টিনোডুলার গয়টার ফর্মেশন হতে পারে বা সলিটারি নোডিউল হতে পারে। এখন আমাদের পরবর্তী ভিডিওতে আমরা নোডুলার গয়টার নিয়ে কথা বলবো, যেখানে আমরা মাল্টিনোডুলার গয়টার বা হচ্ছে সলিটারি নোডিউল নিয়ে আলাদা আলাদা দুটো ভিডিও করব। এই ভিডিওটি এখানেই শেষ করব। এখানে ন্যাচারাল হিস্ট্রি অফ সিম্পল গয়টার, যেটা খুব সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো এখানে দেখেন যে ডিফিউজ এবং নোডিউলের মধ্যে পার্থক্য কিভাবে পাবেন। আমরা যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, তখন দেখব ডিফিউজ এনলার্জমেন্ট এবং এটা হবে সফট,
আর যখন আমরা নোডুলার গয়টার এক্সামিনেশন করব, সেটার সারফেসটা হবে হচ্ছে নোডুলার সারফেস। আপনি দেখবেন ভেসিগেটেড ভেরিগেটেড সারফেস থাকবে সেখানে। এখানে অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ ফলিকুলার কারণে সেখানে ভেরিয়েশনস পাবো আমরা। ক্লিয়ার? তাহলে ন্যাচারাল হিস্ট্রি অফ সিম্পল গয়টার এটা পুরোটাই আমি বেলি লাভ থেকে পড়াইছি। 806 নম্বর পেজ। এখন আপনাদেরকে আমি বেলি লাভে নিয়ে যাবো, সেখানে দেখাবো এখানে কিভাবে কি বললাম সবকিছু ওখান থেকে আমার ওখানেই পাবেন আপনারা। সো গাইজ দেখেন বেলিয়ান লাভের 805 নম্বর পেজে আমরা আছি। এখানে আপনাদের আমি যা যা বলছি সব প্রতিটা কথা এখানে আপনারা পাবেন বেলি লাভের 805 নম্বর পেজে। এই যে সিম্পল গয়টার মাইক্রোঅ্যাডিনোমা কারণে হতে পারে, অথবা ক্রনিক্যালি লো লেভেল অফ সার্কুলেটিং থাইরয়েড হরমোন। ঠিক আছে? এই যে গয়টার ডায়েটরি ডেফিসিয়েন্সি অফ আয়োডিন বলছি। এবং TSS ইজ নট অনলি দ্য স্টিমুলাস টু থাইরয়েড ফলিকল ফর সেল প্রলিফারেশন, আদার ফ্যাক্টরস এর মধ্যে যে ইমিউনোগ্লোবিউলিন আছে। ক্লিয়ার? এগুলো কিন্তু আমি অলরেডি ব্যাখ্যা করেছি। তারপরে এই জিনিসটা দেখেন, এই যে এন্ডেমিক এরিয়াস যেগুলো মাউন্টেন রিজন বলছি, ডিসহরমোনোজেনেসিস, এই যে বলছিলাম যে ফ্যামিলি হিস্ট্রি, জেনেটিক ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। ঠিক আছে? মেটাবলিক প্রিডিসপোজিশনের কারণেও আপনার হরমোন তৈরি হচ্ছে না। তারপরে এই যে দেখেন গয়ট্রোজেন্স, যেগুলোর কথা বলছিলাম, যে গয়ট্রোজেন্স উইচ কন্টেইন অ্যান্টি থাইরয়েড ড্রাগ, যেমন হচ্ছে থায়োসায়ানাইড বা হচ্ছে প্যারাঅ্যামিনোস্যালিসাইলিক অ্যাসিড এন্ড দ্য অ্যান্টি থাইরয়েড ড্রাগ। তাহলে অ্যান্টি থাইরয়েড ড্রাগ কি করবে? আমাদের এই যে ইন্টারফেয়ার উইথ আয়োডাইড ট্র্যাপিং, যার ফলে আয়োডিন আপনার থাইরয়েড হরমোন সিনথেসিস হবে না, না হলে আপনার লো লেভেল অফ থাইরয়েড হরমোন হবে। এটা ব্যাখ্যা করছি। এই যে ক্যাবেজ, ন্যাচারাল হিস্ট্রি অফ সিম্পল গয়টার, এটাও আমি ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে আমরা দেখেন একদম ফার্স্ট থেকে পড়ি, এখানে যা যা বলছে, যে স্টেজেস পারসিস্টেন্ট গ্রোথ স্টিমুলেশন ডিফিউজ হাইপারপ্লাসিয়া করবে, এটা রিভার্সিবল। আর ফ্লাকচুয়েটিং স্টিমুলেশন করলে আপনার হচ্ছে অ্যাক্টিভ নোডুল হবে, এবং হচ্ছে সেগুলো সেন্ট্রাল নেক্রোসিস হবে, এবং আপনার পরবর্তীতে হচ্ছে সেই নেক্রোটিক লোভিউল গুলো আবার হচ্ছে আপনার ইনঅ্যাক্টিভ ফলিকল তৈরি করবে, এই যে আয়োডিন ফ্রি কলয়েড। ঠিক আছে? অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ ফলিকল গুলো মিলে আপনার হচ্ছে এই মাল্টিনোডুলার গয়টার তৈরি হচ্ছে, যেখানটা কথা আছে মোস্ট নোডিউলস আর ইনঅ্যাক্টিভ এন্ড অ্যাক্টিভ ফলিকলস আর প্রেজেন্ট অনলি ইন দ্য ইন্টারনোডুলার টিস্যু। এই জিনিসগুলো মানে কি? যেমন ধরেন এটা একটা অ্যাক্টিভ ফলিকল, এটার মধ্যে আপনার এখানে মধ্যে মধ্যে নেক্রোসিস হয়ে গেল মনে করেন, তো ভিতরে কলয়েড আর চারপাশে একটা রিম অফ অ্যাক্টিভ ফলিকল। এরকম এই নেক্রোসড এরিয়াগুলো যখন একসাথে হয়ে যাবে, যেমন ধরেন এরকম দুইটা ফলিকল, এটা দুইটা এক হয়ে যাবে, নেক্রোটিক গুলো এক হয়ে যাবে। এক হয়ে গেলে আপনার একটা বড় এরকম নোডিউলার হয়ে গেল, এবং সাথে তার চারপাশে একটা ইন্টারনোডুলার টিস্যু, যেগুলো হচ্ছে অ্যাক্টিভ ফলিকল দ্বারা তৈরি হতে পারে। এটাই এখানে বলছে। সো ন্যাচারাল হিস্ট্রি অফ সিম্পল গয়টার এটা আমাদের শেষ হয়ে গেল, রাইট? বন্ধুরা এখন এসআরবি তে আপনাদের এটা ফ্লো চার্ট করে এখানে এগুলো দেওয়া আছে, আপনারা চাইলে এসআরবি থেকেও পড়তে পারেন। এই যে প্যাথোজেনেসিস পারসিস্টেন্ট টিএসএস স্টিমুলেশনের জন্য হচ্ছে ডিফিউজ হাইপারপ্লাসিয়া হবে, লেটার উইথ ফ্লাকচুয়েশন টিএসএস আমাদের এই যে ভিতরে হেমোরেজ হবে, নেক্রোসিস হবে সেন্ট্রালি, যার ফলে হচ্ছে এই যে মাল্টিনোডুলার গয়টার ডেভেলপ করবে। সো গাইজ এখানে ভিডিওটি শেষ করছি। এই ভিডিও নেক্সট ভিডিওতে আমরা মাল্টিনোডুলার গয়টার এবং হচ্ছে সলিটারি নোডুল নিয়ে আলাদা ভিডিও করব। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিবেন।